আজকের সভার সভাপতি, সঞ্চালক সহ উপস্থিত সবাইকে মল্লিবাসী অভিনন্দন জানাই। আজ ৯ আগস্ট আন্তর্জাতিক সংগঠন ইউএনের সাধারণ পরিষদ 1994 সালে মল্লিবাসী আদিবাসী মানুষদের জন্য মল্লিবাসী জীবন জীবিকা সহ আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষার স্বার্থে বিশ্বজুড়ে একটি আন্তর্জাতিক দিবস ঘোষণা করে। সেই কারণে ইউনাইটেড নেশন 9 আগস্ট দিনটিকে ইন্টারন্যাশনাল ডে অফ ওয়ার্ল্ড ইন্ডিজিনাস ডে ঘোষণা করে এবং 1995 থেকে 2004 অবধি বিশ্ব মূল্যবাসী লোকেদের জন্যে প্রথম আন্তর্জাতিক দশক ঘোষণা করে। 1995 সাল থেকে এই 9 আগস্ট সারা পৃথিবী জুড়ে মূল্যবাসী আদিবাসী দিবস পালিত হয়ে আসছে। তথা ইন্ডিজিনাস পিপল এটা কারা? মূল্যবাসী তাদেরই বলা হয় যারা প্রথম থেকে যে ভূমিতে প্রথম বসতি স্থাপন করে এবং সভ্যতা নির্মাণ করেছিল। ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে যদি আমরা এই বিষয়টিকে পর্যালোচনা করি তবে দেখতে পাব যে আমাদের পূর্বপুরুষ যারা আমাদের এই ভারত ভূমিতে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা তথা সিন্ধু সভ্যতা নির্মাণ করেছিল তারাই এদেশের মূল্যবাসী ছিল। যদিও বহিরাগত আর্যরা তথা ইউরেশিয়ানরা এদেশে এসে এই মহান সভ্যতার নির্মাণকারীদের পরাস্ত করে আমাদের দেশকে আর্য কলোনি তথা এক উপনিবেশ বানিয়ে রাজ করা শুরু করে। মূল্যবাসী মানুষদের তারা দাস বানায় এবং তাদের মেয়েদের তাদের সন্তান উৎপাদনের জন্য ব্যবহার করে। পরে তারা আমাদেরই মেয়েদেরকে বিয়েও করে। আমরা ইতিহাস বইতে জেনেছিলাম যে আর্যরা বাইরে থেকে এসেছিল। যাদের আর্য বলা হচ্ছে তারা হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, যাদের সংখ্যা আজকের দিনের নানা পরিসংখ্যানে দেখা যাচ্ছে মাত্র 10 থেকে 15%। যাদের শূদ্র বলা হচ্ছে তারা ছিল এদেশের ভূমিপুত্র। পরবর্তীকালে জাতিবাদ ব্যবস্থা নির্মাণ হলে এই শূদ্ররা তথা মূল্যবাসীরা বিভিন্ন জাতে বিভক্ত হয়ে যায়। বর্তমানে এসসি, এসটি, ওবিসি সহ ধর্মান্তরিত অল্প সংখ্যকেরাও এদেশের মূল্যবাস অধিবাসী। বর্ণ ব্যবস্থা ও পরবর্তীকালে জাতি ব্যবস্থা নির্মাণ করে আমাদের মূল্যবাসী লোকেদের ভাগ করে, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল পলিসি দ্বারা ভাগ করে তারা রাজ করে। এই বহিরাগত আর্যরা তথা ইউরেশিয়ানরা আমাদের রক্তের সম্পর্ক নষ্ট করে দিয়েছে। আমরা ভুলে গেছি আমরা একই রক্তের একই সম্পর্কের লোক। আর্যরা তথা ইউরোপিয়ানরা যে বাহির থেকে এসেছিল সে কথা তাদের পূর্বপুরুষরা নানা গ্রন্থে লিখে রেখে গেছে। বালগঙ্গাধর তিলক লিখেছে আমরা উত্তর মেরু থেকে এসেছি। রাহুল সংকীর্তন বলেছেন ব্রাহ্মণেরা ভোলগা তথা রাশিয়া থেকে গঙ্গা তথা ভারতে এসেছে। জওহরলাল নেহরু তার ছোট মেয়ে ইন্দিরা নেহরু তার শৈশবে যেসব চিঠি লিখেছিলেন সেখানে তিনি লেখেন আমরা বাইরে থেকে আসা লোক, আমরা উন্নত জাত বিলং করি, আমরা এদেশে শাসন করতে এসেছি। রামমোহন ইংল্যান্ডে যাওয়ার পর আনন্দে বলে ওঠেন আমরা আমাদের পূর্বপুরুষদের ভূমিতে আসতে পেরে ধন্য মনে করেছি ও আমাদের পূর্বপুরুষদের সাথেই মিলিত হতে পেরে আনন্দ বোধ করছি। এসব কথা ব্রাহ্মণরা পুরুষদের লিখে রেখে গেছে বা বলেছে। কিন্তু আজকের বিজ্ঞানের যুগে বিষয়টি ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে গ্রহণ করা হয় এবং যা আদালতেও মান্য। 2001 সালে নেচার পত্রিকায় প্রকাশিত একটি খবর যা আমাদের চোখ খুলে দেয়। আমেরিকার উটাও ইউনিভার্সিটির নৃতত্ব বিভাগের প্রধান মাইকেল বামশাদ কর্তৃক যে গবেষণাপত্রটি প্রকাশিত হয় তাতে আমরা দেখতে পাই ভারতবর্ষের মহিলারা, তা সে এসটি মহিলা হোক, তা সে এসসি মহিলা হোক, বা ওবিসি মহিলা হোক, বা সে ব্রাহ্মণ পরিবারের মহিলাও হোক, তা সে ধর্মান্তরিত সংখ্যালঘু পরিবারের মহিলা হোক, তাদের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ প্রায় 99.9% এক। অথচ পুরুষদের ক্ষেত্রে আমরা এই মিল দেখতে পাচ্ছি না। যেখানে এসসি, এসটি, ওবিসি মাইনরিটির পুরুষদের মাইটোকন্ড্রিয়াল ডিএনএ প্রায় এক, অর্থাৎ 99.99% এক, কিন্তু ব্রাহ্মণ পুরুষদের সাথে অন্যান্য পুরুষদের তথা এসসি, এসটি, ওবিসি মাইনরিটি পুরুষদের ডিএনএ মিল পাওয়া যাচ্ছে না।
ব্রাহ্মণদের সাথে ইউরেশিয়ান পুরুষদের মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে প্রায় হুবহু মিল পাওয়া যাচ্ছে। এতে প্রমাণ হচ্ছে যে ভারতের বাইরে থেকে ইউরেশিয়ান পুরুষরা এদেশে এসেছিল এবং তাদের ডিএনএ ইউরেশিয়ানদের সঙ্গে মিলে যাচ্ছে। এরপর নানা গবেষণায় হয়েছে, যেসব ক্ষেত্রে প্রায় একই রকমের রেজাল্ট বেরো এসেছে। এরপর ব্রাহ্মণ তথা ইউরেশিয়ানরা মাঠে নেমে পড়ে এবং প্রমাণ করার চেষ্টা করে যে এইসব বৈজ্ঞানিক পরীক্ষাগুলো ঠিক নয়। আরএসএসের প্রধান মোহন ভাগবত দাবি করে যে তারা এদেশের মূল নিবাসী। আফগানিস্তান থেকে শ্রীলঙ্কা অব্দি লোকেদের একই ডিএনএ এবং তারা এদেশেরই মূল নিবাসী। আমরা এইভাবে একই তরজা গাইতে দেখেছি ব্রাহ্মণদের এবং তাদের সংগঠন আরএসএসকে। সুতরাং মূল নিবাসী এই শব্দটি, এই পরিচয়টি যে কি মারাত্মক আঘাত এনেছে বহিরাগতদের উপরে, তা সে 4000 বছর আগেকার হোক বা 2000 বছর আগেকার হোক বা 1000 বছর আগেকার হোক বা তা সে 500 বছর আগেকার হোক, তা সে 200-250 বছর আগেকার হোক, যাই হোক, যারা বাইরে থেকে এসেছে এবং যারা সংখ্যালঘু, এখানে 15% ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের কথা বলছি বা 3.5% ব্রাহ্মণদের কথা বলছি, তারা কখনোই সংখ্যাগুরু মূলনিবাসী বহুজনদের উপর রাজ করতে পারে না। আন্তর্জাতিক মূলনিবাসী আদিবাসী দিবস ঘোষণা হয় আজ। আমরা রক্ত সম্পর্ক, আত্মসম্পর্কিত পরিচিতের প্রশ্নে তথা আমাদের আত্মপরিচিতের প্রশ্নে অত্যন্ত আনন্দের জায়গায় তথা একটা পরম নিশ্চিন্তের জায়গায় পৌঁছেছি। আর আমাদের ভাগ্য নির্ধারণের দায়িত্ব আমাদের নিজেদের হতেই চাই। 2007 সালে ইউএনএ মূলনিবাসীর জন্য ঘোষণাপত্র প্রকাশ করে, সেখানে আত্মনিয়ন্ত্রণের অধিকার ঘোষিত হয়েছে। এই অবস্থায় আমরা বলতে পারি আজকের 9 আগস্ট দিনটি আমাদের কাছে একটা আনন্দের দিন। এই দিন আমরা প্রতি বছর যাতে এদেশের মূলনিবাসী এসসি এসটি ওবিসি ধর্মান্তরিত সংখ্যালঘু ভাই বোনেরা যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতে চাই, এই আওয়াজ মেতে উঠতে পারি, সেজন্য আমাদের সর্বদাই সচেষ্ট সজাগ থাকতে হবে। আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত না করে আপনাদের আজকের উপস্থিত হয়েছেন, যারা আজকে উপস্থিত হয়েছেন তারা আজকের এই দিকে মহত্ব ও গুরুত্বকে যথাযথভাবে চর্চা করবেন, এই আশা রেখে আপনাদের সবাইকে আমার মূলনিবাসী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব। জয় মূলনিবাসী সাথী। আজ 9 আগস্ট বিশ্ব মূলনিবাসী দিবস। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদেরকে কেন মূলনিবাসী বলা হয়। আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে মূলনিবাসী কী এবং আমাদেরকে কেন মূলনিবাসী বলা হয়। ভারতবর্ষের 15% মানুষ বিদেশি এবং 85% মানুষ মূলনিবাসী। এই মূলনিবাসী আমাদেরকে কারা ঘোষিত করেছিল? এই মূলনিবাসী শব্দের মূল কথাই বার কী এবং আমরা কী করেই মূলনিবাসী হলাম, এটা জানার দরকার রয়েছে। এই জন্য আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে মূলনিবাসী, আমরা ভারতবর্ষের মূলনিবাসী কারা। আপনারা অবগত আছেন আজ থেকে 3500 বছর আগে বিদেশি ইউরেশিয়ান ব্রাহ্মণ ভারত আক্রমণ করে এবং ভারতের সুন্দর সুসজ্জিত সভ্যতা সিন্ধু সভ্যতা ধ্বংস করে ভারতের মানুষকে গোলাম বানায় এবং গোলাম বানানোর ফলে তারা প্রথমে বর্ণ ও প্রথায় বিভক্ত করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই শূদ্র শ্রেণীটাই হচ্ছে ভারতবর্ষের মূলনিবাসী। আপনারা জানেন প্রথম ভারতবর্ষে যারা আক্রমণ করেছিল তারা হচ্ছে ইউরেশিয়ান বিদেশি আর্য ব্রাহ্মণ। তারপরে শক এসছে, হুন এসছে, মুঘল এসছে, পাঠান এসছে, শেষে ইংরেজ এসছে, সবাই চলে গেছে, কিন্তু এরা এখনও ভারতবর্ষ থেকে যায়নি এবং এরা এই ভারতবর্ষের মানুষকে গোলাম বানিয়ে তাদের ওপরে শাসন, শোষণ, অত্যাচার এখনও চালিয়ে যাচ্ছে। অতএব এই মূলনিবাসী মানুষ কারা সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভারতবর্ষের যারা 85% মানুষ এসসি এসটি ওবিসি এবং মাইনরিটি, তারা সকলেই এই মূলনিবাসী। মূলনিবাসী বলতে এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন, এই মাটির জল ফল ফুলে যারা পুষ্ট হয়েছেন,
তারাই ভারতবর্ষের আসল মূলনিবাসী। এই মূলনিবাসীরা তাদের মৌলিক অধিকার এখনও পর্যন্ত ফিরে পায়নি। যেমন বিশ্বে অন্যান্য দেশে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, দক্ষিণ আফ্রিকায় তারা সমান অধিকার পেয়েছে, তাদের মৌলিক অধিকার পেয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ভারতবর্ষের মানুষকে এই ইউরেশিয়ান বিদেশি ব্রাহ্মণরা গোলাম বানিয়ে শাসন শোষণ চালিয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে আমাদের মহিলাদের ওপর অত্যাচার, আমাদের যুবকদের ওপর অত্যাচার, আমাদের বৃদ্ধদের ওপর অত্যাচার, সর্বস্তরে তারা আমাদের মানুষের উপর এখনও দিনের পর দিন অত্যাচার করে চলেছে। অতএব আমরা ভারতের মূলনিবাসী হওয়া সত্ত্বেও আমরা এখনও পর্যন্ত জল, জমি এবং জঙ্গলের অধিকার সুনিশ্চিত করতে পারিনি। আগামী দিনে আমরা এই মূলনিবাসী আন্দোলনকে সর্বত্রভাবে জাগ্রত করে আমরা ভারতবর্ষের বুকে জন আন্দোলন করতে চলেছি। অতএব সর্বোপরিভাবে আমরা মূলনিবাসী যে ভাই বোনেরা রয়েছি তারা একত্রিত হয়ে আগামী দিনে বড় আন্দোলন করতে চলেছি। এইটুকু বলেই আমি আমার কথা শেষ করছি। জয় মূলনিবাসী, জয় ভারত। জোহার। আজ 9 আগস্ট বিশ্ব আদিবাসী মূলনিবাসী দিবস। আজকের এই ভার্চুয়াল প্রোগ্রাম যারা শুনছেন বা দেখছেন তাদের প্রত্যেককে আদিবাসী মূলনিবাসী অভিনন্দন জানায়। আজকের এই দিনটি বিশ্ব আদিবাসী বা মূলনিবাসী দিবস হিসাবে প্রত্যেক বছর পালন করা হবে। সেটা 1994 সালের 23শে ডিসেম্বর রাষ্ট্রসংঘের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। আজকের এই দিনটিতে যাতে আদিবাসীদের বিষয়ে চর্চা করা হয় তার জন্য একটা দিন নির্দিষ্ট করা হয়েছে। আদিবাসীদের সমস্যা কি এবং সেটা কিভাবে সমাধান করা যায় তার জন্য চর্চা করা দরকার। আদিবাসীদের বর্তমানে যে সমস্যা জর্জরিত হয়ে আছে সেই সমস্যাগুলির মধ্যে প্রধান যে সমস্যা সেটা হচ্ছে প্রতিনিধিত্ব। আদিবাসীদের এখনও পর্যন্ত প্রকৃত প্রতিনিধি নেই। আমরা যে আদিবাসী সমাজের যে এমএলএ এমপি আমরা দেখছি যারা আদিবাসীদের রিজার্ভেশন কোটার মাধ্যমে ভোটে দাঁড়াচ্ছে এবং জিতে পরে পার্লামেন্টে যাচ্ছে, তাদেরকে আমরা সমাজের প্রতিনিধি ভাবছি। কিন্তু আমরা এটা যদি ভালোভাবে বিচার বিশ্লেষণ করে আমরা যদি দেখি তারা কিন্তু আমাদের সমাজের হয়ে প্রতিনিধিত্ব তারা করছে না এবং তাদেরকে সমাজের হয়ে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। কারণ তারা একটা মনুবাদীদের দ্বারা পরিচালিত পার্টির হয়ে টিকিট নিয়ে তারা জিতে পড়ে পার্লামেন্টে যাচ্ছে, তাই তারা স্বাধীনভাবে প্রতিনিধিত্ব করতে পারছে না। সমাজের যে সমস্যা সেটা পার্লামেন্টে তুলে ধরতে পারছে না। বাবা সাহেবের কথায় যে প্রকৃত প্রতিনিধি কিন্তু উনি যেটা চেয়েছিলেন সেটা আমরা পাইনি। সেটা পুনা চুক্তির মাধ্যমে গান্ধীজি চক্রান্তে সেটা কিন্তু সম্ভব হয়নি। দ্বিতীয় নম্বর যে সমস্যা সেটা হচ্ছে আমাদের আদিবাসীদের ধর্মকোড। আদিবাসীরা এই দেশে অর্থাৎ এই ভারতবর্ষে আদির থেকে বসবাস করে আসছে। তাদের নিজস্ব ধর্ম আছে, নিজস্ব সংস্কৃতি আছে। আদিবাসী সমাজ একটা স্বতন্ত্র সমাজ, আদিবাসী সমাজের সেই স্বতন্ত্র সমাজ ব্যবস্থা আছে। আদিবাসীদের মানুষজন দ্বারাই তারা সামাজিক যে ক্রিয়াকর্ম, যে গুরুত্বপূর্ণ জীবনের যে 3টি বিষয় আছে তার মধ্যে আছে জন্ম, বিয়ে এবং মৃত্যু, এবং সমস্ত
যে আচার অনুষ্ঠান আদিবাসীরা নিজেদের লোক দ্বারাতেই তারা করে, অর্থাৎ আদিবাসীদের নিজস্ব কলা সভ্যতা সব কিছু থাকা সত্ত্বেও এবং এই ভারতবর্ষে আদির থেকে বসবাস করা সত্ত্বেও, এই ভারতবর্ষের মূল নিবাসী হওয়া সত্ত্বেও তাদের নিজস্ব আজও পর্যন্ত ধর্মকোড এখনও পর্যন্ত আদিবাসীদেরকে সরকারিভাবে দেওয়া হয়নি। এটা আদিবাসীদের একটা সমস্যা। বর্তমানে যে আদিবাসী রাষ্ট্রপতি হয়েছে, হয়তো অনেকেই মনে করবেন যে আদিবাসী রাষ্ট্রপতি বর্তমানে হয়েছেন, উনি তাহলে সমস্ত সমাধান করবেন। কিন্তু আমরা জানি যে একটা বাঘ যদি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, সে কিন্তু অনেক কিছু করতে পারে। কিন্তু আমরা দেখেছি সার্কাসের বাঘ বা চিড়িয়াখানায় যে খাঁচায় বন্দি বাঘ থাকে, সে কিন্তু বিশেষ কিছু করতে পারে না। ঠিক তেমনি মনুবাদী বা ব্রাহ্মণ্যবাদীদের খপ্পরে পড়ে আজকে যে রাষ্ট্রপতি একজন আদিবাসী হয়েছেন, কিন্তু আদিবাসীদের তিনি যে সমস্যা সব কিছু সমাধান তিনি করে দেবেন, আশা করা যায় তিনি সেটা পারবেন না। তাই আদিবাসীদের সমস্যা সমাধানে আদিবাসীদের সমাজের যারা বুদ্ধিজীবী বর্গ বা সমাজের মানুষজন আছেন, তাদেরকে আদিবাসীদের সমস্যা সমাধানে তাদেরকে এগিয়ে আসতে হবে। মূর্খদেরকে কোনো দোষ নেই। যারা সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী বর্গ আছেন, তাদের কাছে আমি বিশেষ করে অনুরোধ রাখব যে আপনারা সমাজের যেসব অধিকার এখনো পর্যন্ত সংবিধানে কেবল লিখিত আছে, লিখিত হয়েই আছে, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি, সেটার জন্য মানুষকে, আদিবাসী সমাজের মানুষকে সচেতন করার জন্য বুদ্ধিজীবী বর্গকে এগিয়ে আসতে হবে এবং আগামী দিনে সেই সমাধানের লক্ষ্যে আমাদের লড়াই আন্দোলন চালিয়ে যেতে হবে। পণ্ডিত রঘুনাথ মুর্মু একটা কথা বলেছিলেন যে আদিবাসীরা যখন সংগঠিত হবে এবং একই নির্দেশে যদি আদিবাসীরা চলে, সেদিন কিন্তু সমস্ত সমাধান সেদিনই সম্ভব। বাবা সাহেবের কথায় এই যে প্রতিনিধিত্ব থেকে যে সমাজ পিছিয়ে থাকবে, সে কিন্তু সমস্ত দিক থেকে পিছিয়ে থাকবে। প্রতিনিধিত্ব এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই উনি বলেছিলেন জীবনের প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক সমাজের প্রতিনিধিত্ব চাই এবং প্রতিনিধিত্ব থেকে যে বঞ্চিত হবে সমস্ত কিছুতে বঞ্চিত হবে। বর্তমানে যে আদিবাসীদের অবস্থা, সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও সেগুলো এখনো পর্যন্ত বাস্তবায়িত না হওয়ার কারণ হচ্ছে প্রতিনিধিত্ব সমস্যা। বর্তমানে আদিবাসীদের যে সমস্যা সমাধান, আদিবাসীদের সংগঠিত হয়ে সেটা আন্দোলন করতে হবে এবং তার সাথে সাথে যে মূলনিবাসী লোক আরও যে এসসি, ওবিসি এবং মাইনরিটি আছে, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনের লড়াই আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে। এই কয়েকটি কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় জোহার, জয় আদিবাসী, জয় মূলনিবাসী। সাথে আজ 9 আগস্ট বিশ্ব আদিবাসী মূল নিবাসী দিবস। আজ সারা বিশ্বে তথা ভারতবর্ষে এই দিনটিকে মূল নিবাসী দিবস হিসাবে পালন করছি। তাই আমরা ইতিহাস থেকে জানতে পারি যে আদিবাসীরা বনে জঙ্গলে বসবাস করত এবং জঙ্গলের পশু পাখি শিকার করে তাদের জীবিকা নির্বাহ করত। তখন কিছু বিদেশিরা বলতো যে এই জঙ্গলের পশু জীব হত্যা করলে প্রাকৃতিক ভারসাম্য শেষ হয়ে যাবে। কিন্তু হাজার হাজার বৎসরের পর দেখা গেছে যে এটা সম্পূর্ণ ভুল তথ্য ছিল। কোনো প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয় নাই।
কিন্তু আজ দেখা যাচ্ছে যে আধুনিক বিশ্ব তৈরি করার নামে যেসব বন জঙ্গল কেটে শেষ করা হচ্ছে, তাতে করে সারা বিশ্বে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। তাই সাথী মূলনিবাসী, আসুন আজ আমরা এই 9ই আগস্ট মূলনিবাসী দিবসের দিনে আজ আমরা শপথ নিই যে সারা বিশ্বে তথা ভারতের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এবং সমস্ত মূলনিবাসী এক হয়ে কাজ করি এবং নিজের দেশ তথা বিশ্বকে বাঁচাই। জয় মূলনিবাসী। সমস্ত মূলনিবাসী সাথীদের জানায় জয় মূলনিবাসী। আজ এই ফেসবুক লাইভে যারা জুড়ে আছেন সকল সাথীদের অভিনন্দন জানাই এবং সেই সকল মহাপুরুষদের অভিবাদন জানাই যিনারা মূলনিবাসী সমাজকে স্বাধীন করার জন্য নিজের জীবন পর্যন্ত ত্যাগ করে দিয়েছিলেন। সাথী মূলনিবাসী, আজ এই ফেসবুক লাইভে আসার আসল কারণ হল বামসেফ এবং ইউনিটি অফ মূলনিবাসী বহুজন সমাজ দ্বারা আয়োজিত বিশ্ব আদিবাসী মূলনিবাসী দিবস উদযাপন। সাথী, বামসেফ সংগঠনের বিশ্ব আদিবাসী মূলনিবাসী দিবস উদযাপন করা আসল উদ্দেশ্য নয়, বরং বিশ্ব আদিবাসী মূলনিবাসী দিবস উদযাপন করার আসল কারণ কি তার কিছু তথ্য তুলে ধরা। সাথী, আজ 9ই আগস্ট বিশ্ব মূলনিবাসী দিবস। আজকের দিনে শুধু ভারতই নয়, ভারতের বাইরে প্রায় সমস্ত দেশ এই দিনটাকে উদযাপন করছে। আমরা সকলেই জানি যে মূলনিবাসী কথার অর্থ সেই দেশের আসল বাসিন্দা, যারা আদিকাল থেকে সেই দেশে বসবাস করে আসছে, সেই দেশের আসল বাসিন্দা, সেই দেশের আসল মূল নিবাসী। যেমন এসসি, এসটি, ওবিসি এবং কনভার্টেড মাইনরিটিস, আমরা ভারতের মূল নিবাসী। প্রত্যেক দেশের মূল নিবাসীরাই চায় নিজের দেশের পরিবেশকে রক্ষা করতে, কারণ পরিবেশ সুরক্ষায় থাকলে গ্লোবাল ওয়ার্মিং কন্ট্রোলে থাকবে, গ্লোবাল ওয়ার্মিং কন্ট্রোলে থাকলে বাস্তুতন্ত্র সুরক্ষায় থাকবে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। গ্লোবাল ওয়ার্মিং যদি কন্ট্রোলে না থাকে তাহলে পরিবেশের যে ভারসাম্য সেটা বজায় থাকবে না। তার জন্য গ্লোবাল ওয়ার্মিংকে কন্ট্রোলে রাখতে হবে। গ্লোবাল ওয়ার্মিংকে কন্ট্রোলে রাখতে হলে পরিবেশের যে ভারসাম্য সেটাকে বজায় থাকতে হবে। পরিবেশকে দূষণ হওয়া চলবে না, পরিবেশকে সুরক্ষায় রাখতে হবে। তাই ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন, ইউএনও রাষ্ট্রপুঞ্জ এই গ্লোবাল ওয়ার্মিংকে কন্ট্রোলে রাখার জন্য পরিবেশকে যে সকল মানুষজন রক্ষা করার কাজ করছে সেই সকল মানুষজনদের অধিকার রক্ষা করার জন্য ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনে অর্থাৎ রাষ্ট্রপুঞ্জে তাদের প্রতিনিধিত্বের জায়গা দিয়েছেন।
ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ প্রত্যেক দেশের মূল নিবাসীকে রিপ্রেজেন্টেশন দিয়েছেন। বর্তমানে পরিবেশ রক্ষার কাজ তারাই করছে যে সকল মানুষজন জঙ্গলের আশেপাশে অর্থাৎ জঙ্গল এরিয়ায় বসবাস করছে অর্থাৎ আদিবাসী। তাই আজকের এই 9 আগস্টকে অনেকেই বিশ্ব আদিবাসী দিবস হিসেবেও উদযাপন করেন, অনেকেই মূল নিবাসী দিবস হিসেবে উদযাপন করেন। 9 আগস্ট বিশ্ব মূল নিবাসী দিবস আমরা সকলেই জানি, কিন্তু অনেকেই বিশ্ব আদিবাসী দিবস হিসেবেও এই দিনটাকে উদযাপন করেন। রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন এই আদিবাসীদের অধিকার রক্ষার জন্য প্রত্যেক দেশের আদিবাসীদের ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনে রিপ্রেজেন্টেশন দিয়েছেন। অর্থাৎ যে সকল মানুষজন, যে সকল মূল নিবাসী মানুষ নিজের নিজের দেশের গ্লোবাল ওয়ার্মিংকে কন্ট্রোল রাখার জন্য অর্থাৎ পরিবেশকে সুরক্ষায় রাখার জন্য কাজ করেন, অর্থাৎ পরিবেশকে রক্ষা করার কাজ করেন, সেই সকল মানুষজন যখন পরিবেশকে সুরক্ষায় রাখেন অর্থাৎ পরিবেশ সুরক্ষায় থাকলে গ্লোবাল ওয়ার্মিং কন্ট্রোলে থাকবে। এই কন্ট্রোলে গ্লোবাল ওয়ার্মিংকে কন্ট্রোলে রাখার জন্য যে সকল মানুষজন পরিবেশকে রক্ষার কাজ করছেন সেই সকল মূল নিবাসী বহুজনদের অধিকার রক্ষা করার জন্য ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ তাদেরকে ইউএনওতে রিপ্রেজেন্টেশন দিতে চেয়েছেন। কিন্তু ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনতে রিপ্রেজেন্টেশন এর জন্য অর্থাৎ ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনে প্রতিনিধিত্ব করার জন্য ভারত থেকে একটাও মূল নিবাসী অথবা আদিবাসী ইউএনওতে নেই। তার কারণ ভারত সরকার ব্রাহ্মণদের দখলে। ব্রাহ্মণরা দীর্ঘকাল ধরে ভারতে শাসন করে আসছে, ভারতের শাসন ব্যবস্থাকে দখল করে রেখেছে, মূল নিবাসী বহুজন সমাজকে গোলাম বানিয়ে ষড়যন্ত্র করে এদেশে রাজ করে আসছে। নিজের মুনাফার জন্য ব্রাহ্মণরা দীর্ঘকাল ধরে আমাদেরকে অধিকার বঞ্চিত করে রেখেছে। হাজারো বছর থেকে ব্রাহ্মণরা ভারতের মূল নিবাসীকে ষড়যন্ত্র করে গোলাম বানিয়ে রেখে এসেছে। মূল নিবাসীদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে, আমাদেরকে শাস্ত্র থেকে বঞ্চিত রেখেছে, অস্ত্র থেকে বঞ্চিত রেখেছে, সমাজ থেকে বঞ্চিত রেখেছে, বর্তমানে রাজনীতি থেকেও আমাদেরকে বঞ্চিত করে রেখেছে। বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর সংবিধান লিখেছিলেন বলে আজ আমরা কিছুটা হলেও অল্প পরিমাণে অধিকার পেয়েছি। পুরো অধিকারটা না পেলেও আজকে জীবনযাপনের জন্য সামান্য মাত্রায়, অল্প মাত্রায় আমরা বাবা সাহেবের জন্য, সংবিধানের জন্য অধিকারটা পেয়েছি। তাছাড়া ব্রাহ্মণরা জানোয়ারের থেকেও তুচ্ছভাবে মূল নিবাসী মানুষদের সাথে ব্যবহার করত। জানোয়ারকে ছোঁয়া যাবে, আমরা ছোঁয়ার অযোগ্য, এরমভাবে ব্রাহ্মণরা আমাদের সাথে ব্যবহার করত। ব্রাহ্মণরা ভারতীয় নয়, সাথী মূল নিবাসী,
ব্রাহ্মণরা বিদেশি। আমেরিকান বিজ্ঞানী মাইকেল বামসাদ উনি দেখেন বিশ্বের কোনো দেশে জাতি নেই, ভারতে জাতি কেন? ভারতে এত জাতি কেন? ৬,৭৪৩টা জাতি কেন? এরা কোন বংশধর? কোথা থেকে এসেছে? যার জন্য মাইকেল বামসাদ ডিএনএ রিসার্চ শুরু করে দেন। ডিএনএ রিসার্চে 4 বছর সময় লাগলো। 4 বছরের পর 21শে মে 2001 সালে ইংরেজি পত্রিকা, ইংরেজি পেপার টাইমস অফ ইন্ডিয়া এতে রিপোর্ট পাবলিশড হয়, ডিএনএ রিপোর্ট, যে এদেশে বসবাসকারী শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং কনভার্টেড মাইনরিটিস এদের রক্ত এক, অর্থাৎ এদের ডিএনএ এক বংশের 1%ও এদিক ওদিক নয়, 100% এদের রক্ত ম্যাচ করছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং কনভার্টেড মাইনরিটিসদের। তাহলে এদেশে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই 3 বর্ণও বসবাস করে। তাহলে এদের রক্ত, এদের ডিএনএও টেস্ট করলো। এদের ডিএনএ টেস্ট করার পর দেখলো যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই 3 বর্ণের মধ্যে তাদের ডিএনএ 100% ম্যাচ করছে। অন্যদিকে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং মাইনরিটিস, কনভার্টেড মাইনরিটিস এদের সাথে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এদের ডিএনএ যখন ম্যাচ করলো 1% তো ম্যাচ হলো না, 100% ম্যাচ হলো না। অর্থাৎ আমি আপনাদের বোঝাতে চাইছি যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং মাইনরিটিসদের ডিএনএ এর সাথে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এই 3 বর্ণের ডিএনএ যখন ম্যাচ করানো হলো তখন 1% তো 100% তো দূরের কথা, 200% তো দূরের কথা, 1% তো ম্যাচ হলো না। তাহলে এদের ডিএনএ কোথাকার? এদের ডিএনএ কোন দেশের? এরা কোথা থেকে এসেছে? একদিকে তো প্রমাণ হলো এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটিসদের ডিএনএ 100% ম্যাচ হলো, এরা এক বংশের এবং এরা ভারতের মূল নিবাসী, এরা ভারতের আসল বাসিন্দা, এরা ভারতের আদি বসবাসকারী মানুষ। এবং এদেশে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য যারা রয়েছে তাদের ডিএনএ এসসি, এসটি, ওবিসি, কনভার্টেড মাইনরিটিসদের সাথে যখন ম্যাচ করানো হলো 1% তো ম্যাচ হলো না। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এদের ডিএনএ কোন দেশের? তাহলে আপনারা গ্লোব খুলে দেখবেন, যখন আপনাদের সামনে গ্লোব থাকবে সেই গ্লোব ঘুরিয়ে দেখবেন ইউরেশিয়া নামক জায়গা, কাস্পিয়ান সাগর এবং কালা সাগরের মাঝে এক জায়গা রয়েছে, সেই জায়গার মানুষজনদের সাথে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য এদের ডিএনএ ম্যাচ করছে। তাহলে ডিএনএ টেস্টে প্রমাণিত ব্রাহ্মণরা বিদেশি। এরা বিদেশি হয়ে আমাদের দেশে রাজ করছে, আমাদের দেশে রাজ করছে। আমাদের দেশের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাকে কবজা করে রেখেছে। আজ থেকে নয়, হাজারো বছর থেকে আমাদের ওপর রাজ করছে। এদেশের মূল নিবাসীরা অধিকার বঞ্চিত, এদেশের মূল নিবাসীরা অন্যায় অত্যাচারে পীড়িত ব্রাহ্মণদের দ্বারা। এদেশের শাসন ব্যবস্থা ব্রাহ্মণদের কবজায়। এদেশের সমস্ত ব্যবস্থা, সমাজ ব্যবস্থা থেকে শুরু করে, শাসন ব্যবস্থা থেকে শুরু করে, যে মেন পিলারগুলো রয়েছে শাসন ব্যবস্থার, সমস্ত জায়গায় ব্রাহ্মণ কবজা করে রেখেছে এবং এরা ভারতীয় মূল নিবাসী বহুজন সমাজের সাথে ষড়যন্ত্র করে এদের উপর গোলামি থোপে রাজ করছে। ব্রাহ্মণরা বিদেশি বলে মূল নিবাসীদের অধিকার থেকে বঞ্চিত করে রাখবে, এটা তো স্বাভাবিক। এই ব্রাহ্মণরাই আজ ভারতের যে শাসন ব্যবস্থার 4টে পিলার, মেন 4টে পিলার, এই 4টে পিলারের ওপরও কবজা করে রেখেছে। এই 4 পিলার কি কি? না, বিধায়িকা, যেখানে আমরা এমএলএ, এমপি ভোটের মাধ্যমে পাঠিয়ে দিই, সেইটা হলো বিধায়িকা। এই বিধায়িকা ব্রাহ্মণদের কবজায়। ব্রাহ্মণরা
দখল করে রেখেছে। তাদের কন্ট্রোলে সমস্ত এমএলএ এমপি, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের কিছু পার্সেন্ট মানুষ বিধায়িকা কার্যপালিকায় যায়, এমএলএ এমপি হয়ে যায়, তো ও ব্রাহ্মণদের নিয়ন্ত্রণে থাকতে হয় তাকে। ব্রাহ্মণরা একে কন্ট্রোল করে, যার জন্য আমাদের এমএলএ এমপি হওয়া সত্ত্বেও, সামান্য পরিমাণে আমাদের সামান্য পার্সেন্টেজে এমএলএ এমপি থাকা সত্ত্বেও আমরা আমাদের অধিকার আদায় করতে পারছি না। আমাদের অধিকার আজও সেভ নেই, রিজার্ভেশন সেভ নেই, রিপ্রেজেন্টেশন বিধায়িকাতে আমাদের নেই বললেই চলে। কার্যপালিকা অর্থাৎ বিডিও, ডিএম, এসডিও এই সমস্ত জায়গাগুলো হচ্ছে কার্যপালিকার অংশ। এই জায়গাতেও কিন্তু ব্রাহ্মণ দখল করে রেখেছে। আমাদের কিছু পার্সেন্ট মানুষ এই জায়গাতেও যায়, কিন্তু তাদেরকে ব্রাহ্মণদের নিয়ন্ত্রণে থাকতে হয়। ব্রাহ্মণরা তাদের নিয়ন্ত্রণে রেখে কাজ করায়। অর্থাৎ মূল নিবাসী সমাজের যে কাজ, মূল নিবাসী সমাজের অধিকার আদায়ের যে কাজ, মূল নিবাসী সমাজের যে ডেভেলপমেন্টের কাজ, এটা কিন্তু তারা করে না। যার জন্য এখনো পর্যন্ত আমরা কার্যপালিকা থেকেও অধিকার বঞ্চিত বলতে পারি। ন্যায়পালিকা অর্থাৎ জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থায় টোটাল 600টা জজ, যার মধ্যে 18টা জজ বাদ দিয়ে প্রত্যেকটা জজই ব্রাহ্মণ তথা উচ্চ বর্ণের মানুষজন। এ থেকে আমরা বলতে পারি যে ন্যায়পালিকাতেও ব্রাহ্মণদের কবজা রয়েছে। 4 নম্বর পিলার হচ্ছে প্রচার মাধ্যম। প্রচার মাধ্যম অর্থাৎ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ভোকাল মিডিয়া, ট্রেডিশনাল মিডিয়া। মিডিয়ার এই মেন 4টে যে মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ট্রেডিশনাল মিডিয়া, ভোকাল মিডিয়া, এই প্রচার মাধ্যমের মধ্যেও ব্রাহ্মণদের টোটাল কন্ট্রোল রয়েছে। প্রচার মাধ্যমের মধ্যে 100% কন্ট্রোল ব্রাহ্মণদের রয়েছে, যার জন্য মূল নিবাসী বহুজন সমাজের সাথে অন্যায় অত্যাচার হচ্ছে, এটা আমাদের মানুষজন জানতে পারছে না, তাদের কাছে কোনো খবর পৌঁছাচ্ছে না। কারণ এ সকল খবর ব্রাহ্মণরা দেখাবে কেন? তারা ভারতে রাজ ব্যবস্থা কায়েম করার জন্য এসেছে, তারা নিজেদের রাজ ব্যবস্থা কায়েম রাখার জন্য ভারতকে কবজা করে রেখেছে। এখান থেকে শুধু তাদের মুনাফার প্রয়োজন, তাছাড়া আমাদের সাথে তাদের কোনো রকমের সম্পর্ক নেই। ডিএনএতে প্রমাণিত তারা বিদেশি হয়ে এদেশে রাজ করছে। বিদেশি হয়ে সেই দেশে তখনই রাজ করা যায় যখন সেই দেশের মূল নিবাসী মানুষদেরকে গোলাম বানিয়ে, ষড়যন্ত্র করে গোলাম বানিয়ে রাখা যায়। অধিকার দিয়ে তো কেউ কাউকে গোলাম বানিয়ে রাখতে পারবে না, অধিকার দিলে তো সে গোলাম মুক্ত হয়ে যাবে। যার জন্য অধিকার বঞ্চিত করে, গোলামে ষড়যন্ত্র করে গোলাম বানিয়ে রেখে আমাদের উপর রাজ করছে, হাজারো বছর ধরে রাজ করছে। সাথী মূল নিবাসী এদেশে যদি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব দেখেন, এদেশে সংবিধান লাগু হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি। বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর সংবিধান লিখেছেন, সেটা 1950 সালের 26শে জানুয়ারি লাগু হয়েছে। কিন্তু আজও সম্পূর্ণরূপে সংবিধান লাগু হয়নি। যদি সম্পূর্ণরূপে সংবিধান লাগু হতো, তাহলে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে যা রয়েছে যে সংখ্যানুপাতিক রিপ্রেজেন্টেশন এদেশের মূল নিবাসীরা এদেশে পাবে। তাহলে সংখ্যানুপাতিক রিপ্রেজেন্টেশনটা কি না, এদেশে যার যত সংখ্যা, সাংবিধানিক অনুযায়ী এদেশে যার যত সংখ্যা সেই জাতি তত সংখ্যায় রিপ্রেজেন্টেশন পাবে, রিজার্ভেশন পাবে, অর্থাৎ রিপ্রেজেন্টেশন পাবে, অর্থাৎ প্রতিনিধিত্বের জায়গা পাবে। এদেশে ওবিসিদের সংখ্যা 52%, অর্থাৎ এদেশে ওবিসিরা 52% রিজার্ভেশন পাবে, রিপ্রেজেন্টেশন পাবে, অর্থাৎ প্রতিনিধিত্ব পাবে। শিডিউল কাস্ট 15%, এদেশে শিডিউল কাস্টদের সংখ্যা 15%, অর্থাৎ শিডিউল কাস্ট 15% রিপ্রেজেন্টেশন পাবে, প্রতিনিধিত্ব পাবে। শিডিউল ট্রাইব 7.5%, অর্থাৎ শিডিউল ট্রাইব সমস্ত জায়গায় 7.5% রিপ্রেজেন্টেশন পাবে। এবং কনভার্টেড মাইনরিটিস
যেমন মুসলিম, শিখ, বুদ্ধিস্ট, ইসাই, জৈন, লিঙ্গায়েত, এই সমস্ত কনভার্টেড মাইনরিটিস, এদের সংখ্যা এদেশে 10.5%। তাহলে এদেশে এরা 10.5% প্রত্যেকটা জায়গায় রিপ্রেজেন্টেশন পাবে। শাসন ব্যবস্থায় শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং মাইনরিটি প্রত্যেকটা জায়গায় সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পাবে সাংবিধানিক আইন অনুযায়ী। কিন্তু ব্রাহ্মণরা এদেশকে কবজা করে রেখেছে, যার জন্য আমাদেরকে অধিকার বঞ্চিত রেখে আমাদেরকে কোনো জায়গায় প্রতিনিধিত্ব দিচ্ছে না। ব্রাহ্মণরা ভারতেই আমাদেরকে প্রতিনিধিত্ব দিচ্ছে না, তাহলে ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনে আমাদের প্রতিনিধিত্ব পাঠাবেন কি করে? কি জন্য পাঠাবেন? তারা তো ভারতে রাজ করার জন্য এসেছে, তারা তো বিদেশি প্রমাণিত হয়ে গেছে, বিদেশি হয়ে আমাদের দেশে রাজ করছে, এটাও প্রমাণিত। আপনারা দেখতে পারেন আজকে বিধায়িকা, কার্যপালিকা, ন্যায়পালিকা, প্রচার মাধ্যম অর্থাৎ দেশের শাসন ব্যবস্থার যে উঁচু উঁচু পদগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় আপনারা দেখুন সেখানে ব্রাহ্মণকে দেখতে পাবেন। ব্রাহ্মণদের সংখ্যা এদেশে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 বর্ণ মিলে 15%। সাংবিধানিক আইন অনুযায়ী তাদের এদেশে 15%ই রিজার্ভেশন, 15%ই তাদের রিপ্রেজেন্টেশন থাকা দরকার। সেই অনুযায়ী আপনারা হিসাব করুন, আপনারা ইন্টারনেট খুলে দেখুন, প্রত্যেকটা জায়গায় ব্রাহ্মণকে দেখতে পাবেন। আর সেই জায়গায় যদি সংখ্যানুপাতিক আপনারা হিসাব করেন তাহলে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বটা দেখতে পাবেন না, আপনারা সেই জায়গায় দেখতে পাবেন যে ব্রাহ্মণদের সংখ্যাটা বেশি, 70, 75, 80% হয়ে যায়। আপনারা একবার ইন্টারনেট খুলে দেখুন, আপনাদের সবার হাতে, সমস্ত মানুষজনদের হাতে, এখন প্রায় সমস্ত মানুষজনদের হাতে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, আপনাদের ইন্টারনেট রয়েছে, আপনারা খুলে দেখুন প্রত্যেকটা জায়গা ব্রাহ্মণ কবজা করে রেখেছে। অর্থাৎ সাথী মূল নিবাসী, আমি আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরছি এই জন্যই আপনাদের বোঝাতে চাইছি যে এদেশে ব্রাহ্মণরা আমাদেরকে ভারতেই রিপ্রেজেন্টেশন অর্থাৎ প্রতিনিধিত্বের জায়গা দিতে চাইছে না, সেই জায়গায় ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনে আমাদের প্রতিনিধিত্ব পাঠাবে কি জন্য? ওখানে আমাদেরকে রিপ্রেজেন্টেশন দিতে দেবে কি জন্য? ওখানে আমাদের প্রতিনিধিত্ব দিতে দেবে কি জন্য? যদি আমরা ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন অর্থাৎ রাষ্ট্রপুঞ্জে আমাদের যদি প্রতিনিধিত্ব চলে যায় তাহলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর আমাদের যদি সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় তাহলে ব্রাহ্মণ এদেশে রাজ করতে পারবে না, আমরা আমাদের অধিকার পেয়ে যাব। আর আমরা যদি আমাদের অধিকার পেয়ে যাই তাহলে ব্রাহ্মণরা আমাদের অধিকার বঞ্চিত রাখতে পারবে না, তারা এদেশে আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে পারবে না, তারা এদেশে রাজ করতে পারবে না। এই জন্য তারা ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনের সাথে আমাদের যাতে ডাইরেক্ট কন্ট্যাক্ট না হয়ে যায় তার জন্যই তারা ষড়যন্ত্র করে সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনের সাথে যদি আমাদের ডাইরেক্ট লিঙ্ক হয়ে যায়, ডাইরেক্ট যোগাযোগ হয়ে যায়, তাহলে এদেশে বহুজন মূল নিবাসী সমাজের সাথে যে অন্যায় অত্যাচার চলছে সেটা বন্ধ হয়ে যাবে। আমরা আজ অধিকার বঞ্চিত, এই অধিকার বঞ্চিত তারা ব্রাহ্মণরা আমাদেরকে রাখতে পারবে না। আমরা আমাদের অধিকার পেয়ে যাব, সংখ্যানুপাতিক রিজার্ভেশন পেয়ে যাব, অর্থাৎ প্রতিনিধিত্ব পেয়ে যাব, রিপ্রেজেন্টেশন পেয়ে যাব আমরা আমাদের দেশে। এরকম হলে ব্রাহ্মণরা ভারতকে দখল করে আর রাজ করতে পারবে না। তাদের সংখ্যা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য মিলিয়ে 15%, এই 15% প্রতিনিধিত্ব নিয়ে তারা দেশে রাজ করতে পারবে না। আর এদেশের মূল নিবাসী, আদিবাসী, মূল নিবাসী বহুজন সমাজের মানুষ যদি ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনে প্রতিনিধিত্ব করে তাহলে এদেশে সংবিধানে যতগুলো অধিকার দেওয়া আছে সেই সমস্ত অধিকারকে লাগু করাতে পারবে। কারণ ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন এই 9 আগস্ট বিশ্ব আদিবাসী দিবস ঘোষিত করার এক পেছনে যে কারণ সেটা এই যে প্রত্যেকটা দেশের মূল নিবাসী মানুষরা নিজের দেশের পরিবেশকে রক্ষা করছে গ্লোবাল ওয়ার্মিংকে কন্ট্রোলে রাখার জন্য। গ্লোবাল ওয়ার্মিং যদি বেড়ে যায় তাহলে আমরা ধ্বংসের পথে এগোবো। এই ধ্বংস থেকে আমাদেরকে আমরা এই ধ্বংসের পথে যাতে না যাই, গ্লোবাল ওয়ার্মিংকে যাতে আমরা কন্ট্রোলে রাখতে পারি, পরিবেশকে রক্ষা করার জন্য আমরা যে প্রচেষ্টা চালাই
কারণ আমরা যে দেশে বাস করি সেই দেশের পরিবেশ যদি সুরক্ষায় থাকে তাহলে আমরাও সুরক্ষায় থাকবো। এটা তো আপনারাও জানেন, এটা সবাই জানে যে সেই দেশের পরিবেশ যদি রক্ষায় থাকে, সুরক্ষায় থাকে, তাহলে সেই দেশের মানুষজনও সুরক্ষায় থাকবে, সেই দেশের বাস্তুতন্ত্রটাও সঠিক থাকবে। পরিবেশের বাস্তুতন্ত্রের মধ্যে থাকা কোনো জিনিস লুপ্ত হয়ে যাবে না, এই কনসেপ্টটাকে নিয়েই যে সকল মানুষজন, যে সকল মূল নিবাসীরা নিজের নিজের দেশের গ্লোবাল ওয়ার্মিংকে কন্ট্রোলে রাখার জন্য পরিবেশ সুরক্ষার কাজ করে, সেই সমস্ত মানুষজনদের অর্থাৎ সেই দেশের মূল নিবাসীদের যে অধিকার, সেই অধিকারকে রক্ষা করার জন্য ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন বিশ্ব আদিবাসী মূল নিবাসী দিবস আজকের এই 9 আগস্টের দিনে পালন করেন। আর এই ব্রাহ্মণরা আমাদেরকে প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত রাখার জন্য কি করেন না, কংগ্রেসের হয়ে প্রকাশ আম্বেদকরকে ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনে আমাদের প্রতিনিধি হিসেবে তাকে পাঠিয়েছিলেন। এবং প্রকাশ আম্বেদকর কি করলেন না, ভারতে আদিবাসীই নেই এরকম ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন রাষ্ট্রপুঞ্জে এরকম বলেন। তিনি আদিবাসীদের নিয়ে অন্য রকমের ব্যাখ্যা করেন এবং সেখানে তিনি বলেন যে আদিবাসী বলে ভারতে কিছু নেই, যার জন্য আজ ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনে আমাদের কোনো রকমের প্রতিনিধিত্ব নেই। যদি আজ ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশনে আমাদের প্রতিনিধিত্ব থাকতো, রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিত্ব থাকতো, তাহলে সাথীগণ আমরা যে অধিকার থেকে বঞ্চিত সেই অধিকারকে রক্ষা করার কাজ রাষ্ট্রপুঞ্জ করত। কিন্তু তাদের সাথে আমাদের কোনো কন্ট্যাক্ট নেই, অর্থাৎ কোনো যোগাযোগ নেই, কোনো লিঙ্ক নেই। এটা ভারতকে কবজা করা ব্রাহ্মণদের ষড়যন্ত্রের ফলে এরকম হয়েছে। তারা আমাদের দুশ্মন, আমাদের ওপর রাজ করছে, হাজারো বছর ধরে রাজ করছে। তাহলে এই ব্রাহ্মণদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন গড়ে তুলতে হবে। সাথী মূল নিবাসী, আমাদের স্বাধীন হওয়ার একটাই রাস্তা, সেইটা হচ্ছে যদি দেশকে ব্রাহ্মণদের দখল থেকে বাঁচাতে হয়, যদি দেশকে ব্রাহ্মণদের কবজা থেকে বাঁচাতে হয়, তাহলে জন আন্দোলন নির্মাণ করতে হবে। আর জন আন্দোলন যদি নির্মাণ করতে হয় তাহলে আমাদের প্রচুর পরিমাণে জনের প্রয়োজন। আর এই জন ইকট্ঠা করার জন্য মূল নিবাসী মহাপুরুষদের যে বিচার, সেই বিচারে সমাজকে জাগ্রত করতে হবে। জাগ্রত করে আমরা একত্রিত হতে পারবো। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি এবং মাইনরিটিস, এই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটিসদের মধ্যে আমরা ভাইচারার নির্মাণ করতে পারবো। ভাইচারা নির্মাণ করে আমরা সমাজকে জাগ্রত করতে পারবো। আর এই সমাজকে জাগ্রত করে সমাজের মধ্যে আমরা কেডার নির্মাণ করতে পারবো। আর এই কেডারকে নির্মাণ করে সমাজ সংগঠিত করে আমরা জন আন্দোলন নির্মাণ করতে চাই। এই জন আন্দোলনে আপনারা সাথ দেবেন এরকম আপিল জানাই। আপনাদের সাথী মূল নিবাসী আজ 9 আগস্ট, আজকের এই বিশেষ দিনে, বিশ্ব আদিবাসী মূল নিবাসী দিবসে, এই বিশেষ দিনে আপনাদেরকে আপিল জানাই, আমাদের একটাই রাস্তা জন আন্দোলন। আন্দোলন ছাড়া আমরা স্বাধীন হতে পারবো না, আমাদের অধিকার রক্ষা করতে পারবো না। যার জন্য সমাজকে জাগ্রত করতে হবে। আর এই সমাজকে জাগ্রত করার জন্য, জন আন্দোলন নির্মাণ করার জন্য, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, মাইনরিটিসদের মধ্যে ভাইচারা নির্মাণ করার জন্য, ব্রাহ্মণদের থেকে ভারতকে স্বাধীন করার জন্য, মান সম্মান এবং স্বাভিমানের সাথে জীবনযাপন করার জন্য আপনারা সাথ সহযোগিতা করবেন এরকম আশা আর ভরসা। এবং এই কাজটা করার জন্য আপনাদেরকে বামসেপ সংগঠনের সাথে
জুড়ে সমাজে প্রচার প্রসার করে সমাজকে জাগ্রত করতে হবে, এরকম আপনাদের আহ্বান জানাই। আপনারা আসুন, বামসেফ সংগঠনের সাথে জুড়ুন এবং মহাপুরুষদের যে বিচার, সেই বিচারকে জেনে মহাপুরুষদের সেই বিচারধারায় অনুপ্রাণিত হয়ে আপনারা সমাজ জাগ্রত করার কাজ করবেন। জন আন্দোলন নির্মাণ করার লক্ষ্যে আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি সেটাতে সাথ সহযোগিতা করবেন। আপনাদের সাথ সহযোগিতার আশা রাখছি, এরকম আপনারা করবেন। এই বলেই আজ এই বিশেষ দিনে আমার অধ্যক্ষীয় ভাষণ এখানেই সমাপ্ত করলাম। জয় আদিবাসী, জয় মূল নিবাসী, জয় ভারত।